প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো এবং আশা করছি আমাদের থাম্বনেল দেখেই তোমরা সবাই বুঝে যাচ্ছ আজকে আমরা কী করতে যাচ্ছি। আমাদের আজকে অনুষ্ঠিত এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা, এখান থেকে ফিজিক্স অংশ থেকে যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলোর সমাধান দেখব খুবই অল্প সময়ের মধ্যে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা ছিল এরকম যে একটি 9 × 10⁴5 কেজি ভরের কৃষ্ণবিভরের জন্য ঘটনাদিগন্তের ব্যাসার্ধ কত হবে। সো আমাদের এখানে কৃষ্ণবিভর মানে হচ্ছে যেটা আমরা ব্ল্যাক হোল বলি, এই ব্ল্যাক হোলের ভর দেওয়া আছে, জানতে চাচ্ছে ঘটনাদিগন্তের ব্যাসার্ধটা কত আসবে। তার জন্য আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে যে ব্যাসার্ধ R = 2g × m/c²। এটা হচ্ছে এই ঘটনাদিগন্তের ব্যাসার্ধ বের করার ফর্মুলা। এই ক্ষেত্রে তার ভরটা যেহেতু দেওয়া হয়ে গেছে, তাহলে আমাদের আর কিছুই মনে রাখতে হচ্ছে না। এখানে জি হচ্ছে আমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এবং সি হচ্ছে আলোর বেগ। তাহলে আমরা যদি সবগুলো মানে একটু বসাই দিই, 2 × আমরা জানি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের ভ্যালু হচ্ছে 6.673 × 10⁻11 এবং এম এর ভ্যালু তারা বলেই দিচ্ছে স্পষ্টতই 9 × 10⁴5 কেজি। তাহলে আনসার হবে 9 × 10⁴5 ডিভাইডেড বাই c²। সিমেন্স ভেলোসিটি অফ লাইট 3 × 10⁸ সাথে স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে আমরা যে আনসারটা পাবো, ওয়েট এ মিনিট, 2 × 6.63 × 10⁻34 সরি 6.67 3 × 10⁻11 × 9 × 10⁴5 ডিভাইডেড বাই 3 × 10⁸ স্কোয়ার। আনসার হবে 1.33 × 10⁻19 1.334 × 10⁻19। হ্যাঁ, আনসার হবে প্রথমটা। আশা করি সবাই বুঝছো। চলো পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল বাইনারি সংখ্যা 101001। এটা বাইনারি সংখ্যা, এই যে বেস 2 এর সমতুল্য ডেসিমেল কি আসবে। এগুলো পাচ্ছান্দের প্রশ্ন, বুঝছো। এগুলো ক্যালকুলেটারে করা যায়, কীভাবে করতে হয় না হয়তো আমি কিছু বোঝাতে যাচ্ছি না। ক্যালকুলেটারে যাবো, বেইজে যাবো, যা বাইনারিতে সংখ্যাটা ইনপুট দিব, দেন কনভার্ট করে দেবো ডেসিমেলে, আনসার উইল বি 41। এটা একদমই সহজ। পরেরটা দেখি। কোনো ধাতুর আলোর তড়িৎ কার্যাপেক্ষকের পরিমাণটা দেওয়া আছে, দিস ইজ ফাইয়ের ভ্যালুটা দেওয়া আছে। আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে যে আলোটা দেওয়া হচ্ছিল তার তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এটা অ্যামস্ট্রংয়ে দেওয়া আছে। নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত ইলেকট্রোভোল্ট, এটা ইলেকট্রোভোল্টে হিসাব করতে হবে। আচ্ছা, যেহেতু ইলেকট্রোভোল্টে হিসাব করতে হবে, তারা দেখো এককগুলো দিয়ে দেয়, মানে তোমাকে ইলেকট্রোভোল্টে নিতে হবে। আমরা প্রথমেই ইলেকট্রোভোল্টে কনভার্ট করবো না, আমরা প্রথমে জুলে বের করে চলো। সো আমরা যেটা জানি যে টোটাল যে এনার্জিটা ই টোটাল যেটা, এটারে ফাই প্লাস ইকে দ্বারা প্রকাশ করা যেতে পারে। তাহলে আমাদেরকে যদি ইকেটা বের করতে হয়, তাহলে আসবে টোটাল এনার্জি থেকে আমরা যদি কার্যাপেক্ষকটা মাইনাস করে দিই, এটা টোটাল এনার্জির বের করার ইকুয়েশন হচ্ছে hc/λ আর ফাইয়ের ভ্যালুটা থাকলো। এখন আমরা যদি সবগুলোরে এসআই ইউনিটে ইনপুট দেই, আপাতত ইনপুট দেওয়ার সময় এসআই ইউনিটে ইনপুট দিতেই হবে। তাহলে 6.63 × 10⁻34, এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর ভ্যালু, 3 × 10⁸ হচ্ছে আলোর বেগ, আর ল্যামডার মানটা দিয়ে দিয়েছে 4000 অ্যামস্ট্রং। তার মানে 4000 × 10⁻10, এটা হচ্ছে ল্যামডা, মাইনাস ফাইয়ের ভ্যালুটা দিয়ে দিছে 2টা ইলেকট্রোভোল্ট, তাহলে 2, আর আমরা জানি প্রতিটা ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 1.6 × 10⁻19। এখন আমরা যা পাচ্ছি এটা আসলে জুলে আসতেছে, তাহলে একটু ক্যালকুলেটর যাবি, 6.63 10⁻34 × 3 × 10⁸ ভাগ 4000 × 10⁻10 মাইনাস 2 × 1.6 × 10⁻19। এটা আসলো ইকের ভ্যালু, তাহলে ইকের ভ্যালু পাচ্ছি 1.77 × 10⁻19। এটা জুলে আসলো। এখন যদি আমাদের ইলেকট্রোভোল্টে কনভার্ট করতে হয়, তাহলে ইলেকট্রন আদান দিয়ে ভাগ করতে হবে। ইট মিনস 1.6 × 10⁻19। সো আনসার উইল বি 1.10 ইলেকট্রোভোল্ট। এই যে আনসার হবে সি নাম্বারটা 1.1। এই যে ইলেকট্রোভোল্ট যেহেতু দেওয়া হয়ে গেছে, তার মানে ইলেকট্রোভোল্টে বের হবে। তাহলে আমরা সবগুলো ইনপুট দিয়ে প্রথমে যে এনার্জিটা পাবো ইকেটা, এটা অবশ্যই জুলে আসবে, এবং জুল থেকে যখন ইলেকট্রোভোল্টে যাবো তখন অবশ্যই ইলেকট্রন আদান দিয়ে ভাগ করে দিতে হবে। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, কোনো চুম্বক ক্ষেত্রে বি এর মধ্য দিয়ে ভি বেগে একটি আদান কিউ চলমান থাকলে উক্ত ক্ষেত্রে ক্ষেত্র কর্তৃক আদানটির উপর কোনো কাজ ডিডাব্লিউ সম্পন্ন হয় না, কারণ ডিডাব্লিউ সমান, একটু খেয়াল করে দেখো, কাজ হয় না কারণ ডিডাব্লিউ সমান মানে কাজের রাশিমালাটা বের করতে বলছে। এখন আমরা ফোর্স বের করার যে ইকুয়েশনটা জানতাম, কিউ × ভি ক্রস বি, এটা হচ্ছে একটা চুম্বক ক্ষেত্রে কিউ আদান যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে ওই আদান চুম্বক ক্ষেত্রের উপর কী পরিমাণ বল প্রয়োগ করবে, এই বল বের করার ইকুয়েশনটা হচ্ছে কিউ × ভি ক্রস বি।
কি বের করার ইকুয়েশন? এটা হচ্ছে বল বের করার ইকুয়েশন, এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। কিন্তু আমাদেরকে যেটা বের করতে হচ্ছে, কাজ বের করতে হচ্ছে, তাহলে কি করতে হবে যে বল এর সাথে আমরা যদি ক্ষুদ্র সরণ যেটা ডিএস দ্বারা প্রকাশ করা যায় এই দুটার যদি ডট করে দিই তাহলে যা পাবো এটাই হচ্ছে কৃত কাজ। কারণ আমরা জানি কাজ মানে হচ্ছে বল এবং সরণের ডট গুণফলের সমান। এখন বলের রাশিমালাটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিউ ইন্টু ভি ক্রস ভি। অপরপক্ষে আমরা জানতাম যে এস ইজ ইকুয়াল টু ভিটি নামে একটা টার্ম আছে না, যে সরণ ক্ষুদ্র সরণ যদি বের করতে হয় তাহলে আমাদেরকে যেটা লিখতে হবে বেগের সাথে ক্ষুদ্র সময় এই দুটো যদি গুণ করে দিই তাহলেই তো ক্ষুদ্র সরণটা পেয়ে যাব। এই ক্ষেত্রে সরণ ভেক্টর রাশি, কারণ বেগ ভেক্টর রাশি, কিন্তু সময় কিন্তু অবশ্যই স্কেলার রাশি, সরণের কিন্তু সময়ের কিন্তু কোনো দিক হয় না। তাহলে এই ডিএসরে আমরা রিপ্লেস করতে পারবো ভি ইন্টু ডিটি দ্বারা, তাহলে ভি ইন্টু ডিটি। এই ক্ষেত্রে এখানে ডট সাইনটা দিতেই হবে। এখানে যদিও এটা দেয়া না দেয় একই কথা, কারণ ভেক্টরের সাথে স্কেলার এটা গুণ করা না করা একই কথা। তাহলে আনসার হবে কোনটা? ভি ক্রস বি, একদম প্রথমটাই। তার মানে এই জায়গাটা আসলে বল আর এই জায়গাটা আসলে ক্ষুদ্র সরণ, আর এই দুটার যে গুণফল এটাই তো কৃত কাজ নির্দেশ করে, কারণ ডিডাব্লিউ সমান ডিডাব্লিউর মানটা বের করতে বলতেছিল। আশা করি এতটুকু সবাই বুঝছো। তাহলে আনসার হবে প্রথমটা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স থেকে সামনে কত দূরে একটি বস্তু স্থাপন হবে। শোনো, কত দূরে বস্তু মানে লক্ষ্য বস্তুর দূরত্ব জানতে চাচ্ছে। আকারের 4 গুণ হবে, বস্তুর আকারের 4 গুণ হবে, মানে এটা হচ্ছে তার বিবর্ধনের মান। তাহলে আমরা জানতাম বিবর্ধন এম ইজ ইকুয়াল হচ্ছে ভি ডিভাইডেড বাই ইউ। এই ক্ষেত্রে 4 গুণ বিবর্তিত হতে হলে ভি ডিভাইডেড বাই ইউ, সুতরাং আমরা ভি সমান লিখতে পারবো 4 ইন্টু ইউ। তাহলে আমরা বিম্বের যে আকার এটারে লক্ষ্যবস্তুর আকারের 4 গুণ দ্বারা রিপ্লেস করতে পারবো। এখন আমরা জানতাম ফোকাস দূরত্ব লক্ষ্যবস্তু ও বিম্বের মধ্যে যে রিলেশনটা 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v। তাহলে 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/4u। এখন যদি 4u যদি আমরা এখান থেকে লসাগু নেই তাহলে এখানে আসবে 4 প্লাস 1, আর ফোকাস দূরত্ব দিয়ে দিয়েছিল 20 সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি 1/20 লিখে দিই আর গ্রহণ করলেই পেয়ে যাবো আমরা 100। এই যে বুঝেই যাচ্ছে, তাহলে 4u ইজ ইকুয়াল টু হচ্ছে 100, ইউ হবে 25 সেন্টিমিটার। সুতরাং লক্ষ্যবস্তুর দূরত্ব হবে, এই যে কত দূরে বস্তু স্থাপন করে মানে লক্ষ্যবস্তুর দূরত্ব জানতে যাচ্ছে, আনসার হবে 25 সেন্টিমিটার। আশা করি সবাই বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে একটি ড্রোনের দৈর্ঘ্য 1 মিটার, যখন এটি আকাশে ঊর্ধ্বগমন পৃথিবীতে অবস্থিত একজন পর্যবেক্ষকের দৈর্ঘ্য 0.99 মিটার নির্ধারণ করলো, ড্রোনের বেগ কত? দেখো একদম সহজ একটা প্রশ্ন, একদমই সহজ, কোনো তাড়াহুড়া না করে বোঝাই যাচ্ছে পৃথিবীতে একটি ড্রোনের দৈর্ঘ্য, ইট মিনস এটা যখন মেজার করা হয় এটা স্থির অবস্থায় ছিল, তাহলে এটা বলবো আমরা L নট। আর যখন ও উঠতেছিল ঊর্ধ্বগামী একটা রকেট তখন পৃথিবী থেকে এটার দৈর্ঘ্য নির্ধারণ করতে হচ্ছে 0.99, তাহলে এটা হবে L। জানতে চাচ্ছে তার বেগটা কত হবে, ভি এর মান কত। আমরা জানি এই অবস্থায় যখন একটা নির্দিষ্ট বেগে গতিশীল, এই L আর L নটের মধ্যে যে রিলেশনটা L ইজ ইকুয়াল টু L নট ইন্টু রোড ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এই রোড ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের রেশিওটা আসবে L বাই L নটের সমান। এখানে L নট যেটা এটা হবে 1, আর L এর মানটা তারা স্পষ্টতই বলে দিছে গতিশীল অবস্থায় 0.99, তাহলে 0.99 এটা আসবে এদিকে পাবো আমরা 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এই অংশটা থেকে আমরা যদি উভয় পাশে যদি স্কোয়ার করে দিই তাহলে 0.99 স্কোয়ার এটা হবে 0.98। এটা খুবই ভালো হয় যদি ক্যালকুলেটারে রেখে তোমরা হিসাব করতে পারো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালুটা পাবো 1 মাইনাস 0.9801, 1 মাইনাস আনস এটা হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আনসার হবে এত 0.199 ইন্টু সি স্কোয়ার ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 স্কোয়ার। এটার যদি রোড করে দিই তাহলে একবারে আমরা ভিআর ভ্যালুটা পাবো 42320। ওইটা এসডিতে নিয়ে নিই, ওইটা মিনিট 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 4.23 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এই যে আনসার হবে এই যে 4.23 ইন্টু 10 টু দি পাওয়ার 7। আশা করি এতটুকু বুঝছো। চলো পরবর্তী প্রশ্নে যাই। 10 পাক বিশিষ্ট একটি তারকুণ্ডলীকে 0.1 সেকেন্ডে কোনো চুম্বক ক্ষেত্রের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হলে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় এত। চুম্বক ফ্লাক্সের পরিবর্তন, ইট মিনস দিস ইজ ডি ফাই। চুম্বক ফ্লাক্সের পরিবর্তন এত সময়ে, ক্ষুদ্র একটা সময়, এটা বলা হয় ডিটি। পাক সংখ্যা, তার মানে এটা হচ্ছে এন এর মান। কুণ্ডলীতে সৃষ্ট আবিষ্ট তড়িৎচালক শক্তির মান হতো। আমরা জানি তড়িৎচালক শক্তি বের করার ইকুয়েশন হচ্ছে এটার এপসাইলন দ্বারা প্রকাশ করা হয়।
n ইন্টু ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। এই অবস্থায় আমরা যদি n এর ভ্যালুটা বের করতে চাই, কত ভাগ বিশিষ্ট বলছিল 10 ভাগ, তাহলে এটা হবে 10 ইন্টু ডি ফাই, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে tan ইনভার্স 4, কত সময়ে 0.1 সেকেন্ডে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটর চাপি, tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 10 মানে 0.01 ভোল্ট। একদমই সহজ, একদমই সহজ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, একটি বিদ্যুৎ সরবরাহ লাইনে 40 অ্যাম্পিয়ার প্রবাহিত হলে, মানে আই এর মান সরবরাহ লাইনের 0.1 মিটার দূরে, এটারে স্মল এ দ্বারা প্রকাশ করা হয়, বা ডিস্টেন্স যেটা আর কি, চুম্বক ক্ষেত্রের মান বি বের করতে বলছে। আমরা জানি একটা সরল পরিবাহীর জন্য নির্দিষ্ট জায়গায় যদি চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলা হয়, ইকুয়েশনটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই ইন্টু হচ্ছে এ। এখানে মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু tan ইনভার্স 7, এটা হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা। আই এর ভ্যালু বলে দিছে 40 আর 2 পাই ইন্টু এ এর ভ্যালু বলে দিছে 1 মিটার। তাহলে এই 2 পাই দিয়ে যদি 4 পাইরে কেটে দেই, একদম সহজ, আনসার আসবে 2 ইন্টু tan ইনভার্স 7 ইন্টু 40 দিলে যা আসে তাই। ইট মিনস 8 ইন্টু tan ইনভার্স 6, 8 ইন্টু tan ইনভার্স 6 টেসলা। একদমই সহজ। চলো পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন স্থানে একই সময়ে একটি স্থির তড়িৎ ক্ষেত্র ই এবং একটি চুম্বক ক্ষেত্র বি বিদ্যমান, ওই স্থানে ভি বেগে চলমান একটি আদান কিউ কি বল অনুভব করুন। দেখো একই প্রশ্ন না রিপিট হয়ে গেছে, এটা কিন্তু একটু আগে বলছিল যে একই টাইপের আর কি। এখানে কোন স্থানে একই সময়ে, জানো এটা এত গুরুত্বপূর্ণ, একটি তড়িৎ ক্ষেত্র ই এবং একটা চুম্বক ক্ষেত্র বি, মানে একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুইটাই আছে, যেটা আমরা লরেন্স ফোর্স বলি। তাহলে একটা আদান যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকবে, তখন তার বলের পরিমাণ হচ্ছে এই যে ইলেকট্রিক ফোর্স, যেটা এটা হচ্ছে কিউ ইন্টু ই এর সমান, আর ম্যাগনেটিক ফোর্স যেটা এটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস ভি এর সমান। এখন যখন দুইটাই থাকবে, যদি দুইটাই থাকে তাহলে দুইটা যোগ করে দিতে হবে। তাহলে টোটাল ফোর্স মিনস ইলেকট্রিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স। এখন যদি আমরা দুটো সাম করে দিই, দেখো কিউ কমন যাবে, এখানে ই প্লাস ভি ক্রস বি, ই প্লাস ভি ক্রস বি, যেটা আনসার এটাই হবে। তাহলে কিউ বাইরে থাকবে, ই প্লাস ভি ক্রস বি, এই যে আনসার হচ্ছে সি। এই যে ডট হবে না, ক্রস হতে হবে, আবার এটা তো ভুল হয়ে গেছে, তাহলে আনসার হবে সি নাম্বারটা। ই বাইরে, সরি কিউ বাইরে, যেহেতু এটা স্কেলার কোয়ান্টিটি, ই প্লাস ভি ক্রস বি, যার সাথে অ্যান্সার। ওকে, পরেরটা দেখি একটু। 20 ওহম রোধের একটি তামার ভারসাম্য টেনে এমনভাবে কিছু একটা স্পেলিং বলেছে, এমনভাবে লম্বা করা হলে যেন তার দৈর্ঘ্য 4 গুণ হয় এবং প্রস্থচ্ছেদের প্রস্থ অর্ধেক হয়ে যায়। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মেবি আর কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে যায়, পরিবর্তিত রোধের মান কত হবে? আচ্ছা, কি হতে পারে? টাইপে একটু ভুল করছে একটু। তাহলে সহজ কথায়, টানসে এমনভাবে লম্বা করা হয়েছে যেন দৈর্ঘ্য হয় 4 গুণ আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় অর্ধেক। পরিবর্তিত রোধ কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে তার প্রাথমিক অবস্থায় রোধ যেটা, একটু ভালো করে গেলে হতে দেখো, প্রাথমিক অবস্থায় রোধ যেটা, এটা হইছে 20 ওহম বলে দেওয়া আছে, এটা 20 ওহম দেওয়া আছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটারে টেনে লম্বা করা হয়েছে, দৈর্ঘ্য হয়েছে 4 গুণ। তাহলে L1 রে যদি ধরি আমরা L, তাহলে তার যে L2 এটা আসবে 4L, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নাকি হয়ে গেছে অর্ধেক। তাহলে A1 রে যদি ধরি A, তাহলে A2টা হবে A ডিভাইডেড বাই 2। এখন আমাদের পরিবর্তিত রোধ R2 এর মান কত এটা বের করতে হবে। তাহলে আমরা জানতাম R2 বাই R1 ইজ ইকুয়াল টু, যেহেতু রোধ R ইজ ইকুয়াল টু র ইন্টু L ডিভাইডেড বাই A, তাহলে R এর সাথে L এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে L2 বাই L1 ইন্টু R এর সাথে A এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে A1 বাই A2 আসবে। যেহেতু এদিকে 2/1 দিয়ে স্টার্ট করছি, L সমানুপাতিক তাই 2/1, আর A ব্যস্তানুপাতিক তাই হয়ে যাবে 1/2। এখন দেখো L2 এর জায়গায় কি লিখতে পারবো? 4L, L1 এর জায়গায় L, A1 এর জায়গায় A, আর A2 এর জায়গায় আসবে A ডিভাইডেড বাই 2। তাহলে A ক্যান্সেল, L ক্যান্সেল, তাহলে এটা উপরে হয়ে যাবে 4 ইন্টু 2, এটা আসবে R2, আর R1 এর ভ্যালু তো তারা বলেই দিয়েছিল 20। তাহলে আনসার হবে 8 ইন্টু 20 দিলে পরে যা আসে। তাহলে অপশন কি নাই এখানে? 8 ইন্টু 20 160 হওয়ার হতো। তো আমি কি কোথাও ভুল করছি? আচ্ছা,
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক নাকি প্রস্থ অর্ধেক, আমি টাইপ করতে ভুল করছি কিনা, আমি একটা মিনিট একটু চেক করতেছি। ওয়েট এ মিনিট, আমার কাছে প্রশ্নটা মোবাইলে আছে, পরবর্তীতে এটা টাইপ করা হয়েছে, তো আমি এক্স্যাক্টলি প্রশ্নটা দেখে ফেলি। ওয়েট এ মিনিট প্লিজ। ইয়েস, 1/4 হয়, এখানে ভুল হয়েছে। হ্যাঁ, প্রস্থচ্ছেদের এখানে আসলে টাইপ করতে ভুল করছে, আমরা প্রশ্নটা পাওয়ার পর টাইপ করা হয়েছে, তো এখানে ভুল করছে। এখানে প্রশ্নটা ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/4 হয়, সরি, হ্যাঁ এটা একটু ঠিক করে নিব আমরা। দৈর্ঘ্য 4 গুণ হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/4 হয়। এটা তাহলে একদম সহজে করা যেত। এই যে এখানে একটু ভুল হয়েছে, a/4 আর কি, তাহলে এটা 4 হয়, এখানে 4 হবে, তাহলে 16 × 20, 16 × 20, ইট মিনস আনসার হবে 320 ওহম। আশা করি এতটুকু সবাই বুঝছো। আসলে আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিদ্যুৎ তড়িৎ বিভব v সমান দেওয়া আছে x - y + 2z হলে ওই বিদ্যুৎ তড়িৎ প্রাবল্য কত? ওই বিন্দুতে প্রাবল্যটা বের করতে বলছে। আমরা জানি প্রাবল্যের রাশিমালা হচ্ছে -div × v। তোমাদের মনে আছে কিনা যে বিভবের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমান হচ্ছে প্রাবল্য। তড়িৎ বিভবের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমান হচ্ছে প্রাবল্য। তাহলে = মাইনাস ডাইভ মানে কি ছিল মনে আছে? ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ। আচ্ছা, এগুলো দিলাম, দেওয়ার পর ইন্টু ইন্টু কি ভি, ভি মানে কি এক্স মাইনাস ওয়াই মাইনাস প্লাস 2z। আচ্ছা, তোমাদের কি মনে আছে? মাইনাসের জায়গায় মাইনাস থাক প্লিজ। আমরা যখন মানে গুণ করতে যাব তখন আমাদের সাথে এটা করতে হবে, উচিত আছে যে সবার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা, কিন্তু এগুলো যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েট বোঝায়, তাহলে আমি যখন এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো তখন ওয়াইও 0 জেডও 0, তাহলে এক্সের রেসপেক্টে শুধু এক্সে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এক্সের রেসপেক্টে এক্সে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1 আর আই ক্যাপ, তাহলে থাকবে অনলি আই ক্যাপ। সিমিলারলি ওয়াই দিয়ে শুধু ওয়াই রে ডিফারেন্সিয়েট করবো, তাহলে আসবে -1 × জে ক্যাপ মানে জে ক্যাপ, আর জেড জেড ডেল ডেল জেড অফ দিয়ে যদি 2z দিই তাহলে আনসার আসবে জাস্ট 2 × কে ক্যাপ। এই যে এটাই তো আনসার। তাহলে মাইনাস সামনে থাকবে আই - j + 2k। এই যে এটা যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাহলে আনসার হবে প্রথমটা। তাহলে এক্স এর রেসপেক্টে শুধু এক্স এ ডিফারেন্সিয়েট করবো, ওয়াই এর রেসপেক্টে শুধু ওয়াই রে ডিফারেন্সিয়েট করবো, জেড এর রেসপেক্টে শুধু জেড রে ডিফারেন্সিয়েট করবো এবং মাইনাসটা বাইরে থাকবে। আশা করি এতটুকু সবাই বুঝছো, এটা অবশ্যই ভেক্টর রাশি। তাহলে এই যে আমরা এর ভ্যালুটা পেয়ে গেছি। চলো পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি তরঙ্গে দুটি কণা এত মিটার ব্যবধানে অবস্থান করতেছে, এই এত মিটার ব্যবধানে যেহেতু এটা পথ পার্থক্য, এটা হচ্ছে এক্স, এবং দশা পার্থক্য 1.85, এটা হচ্ছে ডেল্টার মান। তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে, এফ দেওয়া আছে, তরঙ্গ বেগ কত ভি জানতে চাচ্ছি। আমরা জানতাম ভি = এফ ল্যামডা, আমাদের ল্যামডাটা বের করতে হবে। কীভাবে ল্যামডাটা বের করবো? আমরা জানতাম দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু হচ্ছে পথ পার্থক্য। এটা হচ্ছে দশা পার্থক্য, পথ পার্থক্যের মধ্যে রিলেশন। তাহলে 1.85 = 2π / ল্যামডা, ল্যামডার মানটা জানি না, আর পথ পার্থক্যটা আসবে 0.159। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটর চাপি তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালুটা পেয়ে যাবো। চলো ল্যামডার এখানে নেই, তাহলে আসবে 2π/1.85 × 0.159। এই অবস্থায় আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আনসার আসবে 2 × 3.1416 ইন্টু 0.159 ডিভাইডেড বাই 1.85, আনসারটা হবে 0.540। এটা হবে ল্যামডার মান। তাহলে এফ এর মান তো বলে দিছিল, এফ এর মানটা কত? 512 ইন্টু এখানে পেলাম 0.54। এটার সাথে যদি আমরা 512 গুণ করে দিই তাহলেই পেয়ে যাব 276.48 মিটার/সেকেন্ড। এটি হচ্ছে বেগের মান 276.48। এই তো সি এর মান পেয়ে গেছি। আশা করি এতটুকু বুঝছো। এটি হচ্ছে ভি = এফ × ল্যামডা। এফটা তো আছেই, জাস্ট আমরা দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য দিয়ে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করছি, তাহলে আনসার পেয়ে গেছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এত মিটার চাপের নিচে, তাহলে এটা চাপের মান দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে পি, 1 মিটার কিউব আয়তনের, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আয়তন, গ্যাস এত জুল তাপশক্তি সরবরাহ করে, এটা হচ্ছে ডি কিউর মান, এবং এত মিটার হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে V2, গ্যাস দ্বারা কৃত কাজ কত? আমরা জানতাম DW বের করার একটা ইকুয়েশন হচ্ছে P × DV। তাহলে P এর মান কত বলে দিছে? 1.013 × 10⁵, আর ডেল ভির মান ভালো করে খেয়াল করে দেখো, 100 মিটার কিউব থেকে 102 হয়েছে, তাহলে পরিবর্তনটা অবশ্যই 0.2। তাহলে আনসার আসবে 1.01
3 ইন্টু 10⁵ ইন্টু 0.2 দিলে যা আসে তাই অ্যান্সার। তাহলে আনসার হবে 20×2 এরকম জুল, এত জুল। এই যে আনসারটা হচ্ছে বি নাম্বারটার সাথে মিলে যায়, তাই না? আমরা যদি 2 ঘর নাকি 3 ঘর, সরি 1 ঘর 2 ঘর 3 ঘর, হ্যাঁ, তাহলে আনসার হবে বি না, আনসার হবে প্রথমটা। এই যে আমরা যদি 3 ঘর সামনে নিয়ে আসি তাহলে এখানে একটা 10³ দিতে হবে, তাই না? আনসার হবে প্রথমটা। একদমই সহজ, তুমি শুধু এতটুকু মনে রাখো, কৃতকার সমান হচ্ছে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, তাহলেই হবে। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, দুটি সরল দোলকের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে L এবং 3L, দ্বিতীয় দোলকের দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথম দোলকের দোলনকাল কত? তাহলে L1 এর মান হচ্ছে L, L2 এর মান হচ্ছে 3L, তার পরবর্তীতে জানতে চাচ্ছে পর্যায়কাল প্রাথমিক অবস্থায় দ্বিতীয় দোলকের T2 হচ্ছে 3 সেকেন্ড, দ্বিতীয় দোলকের পর্যায়কালটা দেওয়া হয়ে গেছে 3 সেকেন্ড, প্রথম দোলকের দোলনকাল কত হবে, মানে T1 এর ভ্যালুটা কত হবে জানতে চাচ্ছে। তো আমরা জানতাম যে T1/T2 ইজ ইকুয়াল টু রোড ওভার, কি জানতাম, টি এর সাথে রিলেশনটা কেমন, টি ইজ ইকুয়াল হচ্ছে 2π ইন্টু রোড ওভার L ডিভাইডেড বাই জি। তাহলে টি এর সাথে L এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, টি প্রপোর্শনাল রোড ওভার L। তাহলে এখান থেকে লিখতে পারবো T1/T2 সমান L1 ডিভাইডেড বাই L2। আমরা যদি এখানে মানগুলো বসাই দিই তাহলে T1 এর মান জানি না, বের করব। T2 এর মান হচ্ছে 3 সেকেন্ড, 3 বসালেই হবে। আর রোড ওভার L1 এর মান যদি লিখি আমরা L, তাহলে L2 এর মান লিখতে হবে 3L। এখন যদি আমরা L ক্যান্সেল করে দিই তাহলে বুঝেই যাচ্ছে T1/3 ইজ ইকুয়াল হচ্ছে 1/√3। তাহলে √3 দিয়ে যদি এটা কেটে দিই এতে বুঝেই যাচ্ছে, সুতরাং T1 এর মান হচ্ছে √3 সেকেন্ড। আশা করি এতটুকু সবাই বুঝছো, আনসার হবে এ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কার্টেসিয়ান পদ্ধতিতে একটি কণার অবস্থান হচ্ছে আর, এটা অবস্থান ভেক্টর, সেটির উপর ক্রিয়াশীল বলের মান হচ্ছে F, উভয়ই XY সমতলে অবস্থিত। আচ্ছা, XY সমতলে অবস্থিত। যদি কণাটির উপর টর্ক ক্রিয়াশীল হয় তবে টর্কের মান ও দিক কী হবে? আমরা কি জানতাম, টর্ক টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে R ক্রস F, এবং এই ক্ষেত্রে এই টর্কের ডিরেকশন হবে, দিক হবে তারা দুইজন যে তলে আছে তাদের উভয়ের সাথে লম্ব। এখানে যেহেতু স্পষ্টতই বলা হচ্ছে যে আর এবং এফ উভয়ই XY সমতলে অবস্থিত, তাহলে টর্কটা হবে তাদের উভয়ের উপর লম্ব, মানে জেড অক্ষ বরাবর। আমরা জানতাম এক্স এবং ওয়াই দুইজনেই কোন দিকে লম্ব, জেড অক্ষের সাথে লম্ব। তাহলে আনসারটা তো হবে জেড অক্ষ বরাবর এবং মানটা হবে আর ক্রস এফ। এই যে দেখো আনসারটা একদমই সহজ, আর ক্রস এফ, এটা হচ্ছে টর্কের মান, আর দিক হচ্ছে জেড অক্ষ বরাবর। কেন জেড অক্ষ বরাবর? কারণ স্পষ্টতই বলা আছে XYটা হচ্ছে আর এবং এফটা হচ্ছে XY সমতলে। আশা করি এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, 4 কেজি বরের কোনো বস্তুর উপর 500 নিউটন বল 5 সেকেন্ড ক্রিয়া করে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত কেজি মিটার পার সেকেন্ড? আমরা জানি ভরবেগের পরিবর্তন যদি বের করতে হয়, মানে ডেল পি, যেটা বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সমান, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সবগুলো মান বসাই দিই তাহলে ভরবেগের পরিবর্তন হবে বল ইনটু সময়, এই দুটোর গুণফলে বলা হয় ভরবেগের পরিবর্তন, ডিপি যেটা। তাহলে 500 হচ্ছে বলের পরিমাণ আর এটা হচ্ছে 5 সেকেন্ড, এটি হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে জাস্ট 2500 হবে আনসার। এটারে যদি আমরা দশমিকে নিতে যাই, এত নিউটন, এটি হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে 2.5 × 10³ নিউটন, বা ভরবেগের পরিবর্তন কেজি মিটার পার সেকেন্ড। আশা করি এতটুকু বুঝছো। তাহলে আনসার হবে বি নাম্বার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মহাবিশ্বে ক্রিয়াশীল সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল। আর সবচেয়ে সবল কোনটা? সবল নিউক্লিয় বল। এগুলো তো একদম বাচ্চান্তের প্রশ্ন, মুহূর্তে আনসার করা যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন লোক 96.04 মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করে, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আচ্ছা, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা বের করার ইকুয়েশনটা কী ছিল? আমরা জানতাম খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত করার ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে v0² ডিভাইডেড বাই 2g। তাহলে বেগের মান দেওয়া ছিল 96.04 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.8, 2 × 9.8। তাহলে 96.4 স্কোয়ার বাই 2 × 9.8, 474 দশমিক কত আছে? আচ্ছা, আমি কি ভুল করলাম? কত? 96.04 স্কোয়ার ভাগ 2 × 9.8, হ্যাঁ 470 দশমিক, হ্যাঁ আমি মনে আগে এই যে 470.6 একদম মিলে যায়। তাহলে আনসার হবে প্রথমটা। জাস্ট ইকুয়েশনটা মনে রেখো, সর্বোচ্চ যদি, একদমই সহজ জিনিস।
পরবর্তী প্রশ্নটা হচ্ছে, যদি একটি গ্রহের কক্ষপথে উপবৃত্ত হয় এবং গ্রহটি সূর্য থেকে এর দূরত্ব r হয়, তবে গ্রহটির ক্ষেত্রীয় দ্রুতি কোনটি? গ্রহটির ডিটি সময়ে ডি থিটা কোন পরিধে? এটা এত সুন্দর একটা প্রশ্ন এবং হঠাৎ করে কেউ আসলে এটা ধরতে পারবে না। আচ্ছা চলো আমি এটার একটু এক্সপ্লেনেশন দিই। আমার কাছে মনে হয় যে এটা অনেকের কাছে নতুন বলে মনে হবে আইডিয়াটা। আমরা কি জানতাম যে গ্রহগুলো যখন চলে এগুলো কিন্তু একটা উপবৃত্তাকার পথে চলে, এগুলো কিন্তু বৃত্তাকার পথে চলে না। তো ধরে নিচ্ছি আমাদের কোনো একটা গ্রহ এরকম একটা উপবৃত্তাকার পথে চলতেছে এবং এই অবস্থায় আমরা জানি প্রত্যেকটা গ্রহ কোথায় থাকে, কোনো একটা উপকেন্দ্র থাকে। তো আমরা যদি একটা ক্ষুদ্র সময় নেই, ধরে নিচ্ছি এটা এ অবস্থান আছে, এটা বি অবস্থানে ফিরে আসছে, তাহলে এই অংশটার স্পষ্টতই বলে দেওয়া আছে এই ডিটি সময়ে এই কোণের পরিমাণটা হচ্ছে ডি থিটা, আর এটারে আমরা ব্যাসার্ধ আর বলে চালাই দিচ্ছি। কারণ এখানে স্পষ্টতই বলে দেওয়া আছে যদি একটি গ্রহের কক্ষপথ উপবৃত্ত হয় এবং গ্রহটি সূর্য দেখে এর গড় দূরত্ব আর হয়, তবে গ্রহটির ক্ষেত্রীয় দ্রুতি কোনটি হবে? এটারে যদি আমরা সান ধরি, কারণ প্রত্যেকটা গ্রহই ধরে নিচ্ছি এ অবস্থানে আমাদের গ্রহটা আছে, আর এটা ধরে নাও সান, এ থেকে বিতে আসতে তার সময় লাগছে ডিটি এবং তার কোণের পরিমাণটা হচ্ছে ডি থিটা, আর এটারে আমরা আর ধরে নিতে বলতেছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আর দূরত্বে আছে। কারণ আমরা জানতাম এখান থেকে আমাদের যেটা বের করতে হবে গ্রহটির ক্ষেত্রীয় দ্রুতি কত, মানে বেগ বের করতে হবে। বেগ বের করার আগে চলো আমরা আগেই যেটা বের করে রাখবো, যে আমরা জানতাম ক্ষেত্রফল বের করার যে এরিয়াটা, সূত্রটা, ক্ষেত্রফল কীভাবে বের করে? ক্ষেত্রীয় দ্রুতি যেহেতু বলতেছে, ক্ষেত্রীয় দ্রুতি দ্বারা বলতেছে আর কি যে প্রতি সেকেন্ডে কী পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম হতেছে, এটা বলা হয় ক্ষেত্রীয় দ্রুতি। তার আগে ক্ষেত্রফলটা বের করি। ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে তো চিনো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল মানে ডেল এ, এটার সূত্র এরিয়া তো তাই ডেল এ বলতেছি। হাফ ভূমি কত? ভূমি হচ্ছে আর, যে কোনো একটারে ভূমি ধরা যায়, ইন্টু এখানে উচ্চতাটা বের করা একটু টাফ, মানে এই বি অংশটা আর কি উচ্চতা। তো আমাদেরকে প্রথমত যেটা বুঝতে হবে যে এগুলো আসলে খুবই ক্ষুদ্র সময় এবং এই কোণের পরিমাণটাও খুবই ক্ষুদ্র, তাই ডিটি দ্বারা খুবই ক্ষুদ্র একটা অংশ বোঝাচ্ছে। তাহলে এটারে আমরা সরল বলে গণ্য করতে পারি, কোনটারে? এ বি রে। তাহলে এ বি আসলে উচ্চতা। এখন আমরা জানতাম কোণ সমান চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, এরকম একটা সূত্র ছিল, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। ওই যে এস ইজিক্যাল টু আর টিটা, এস ইজিক্যাল টু আর টিটা চিনি না আমরা, যে টিটা সমান এস বাই আর আর কি। এখানে এস মানে বৃত্তচাপ আর ব্যাসার্ধ মানে তো হচ্ছে আর, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে এ বির পরিমাণটা যদি বের করতে হয় এটা হচ্ছে আর ইন্টু ডিটি, আর ইন্টু ডিটিটা। তাহলে এই যে উচ্চতা এ বিরে আমরা রিপ্লেস করতে পারি আর ইন্টু ডিটিটা দ্বারা, তাহলে আর ইন্টু ডিটিটা। এটাই হচ্ছে কী পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম হচ্ছে। এখন ক্ষেত্রীয় দ্রুতি বলতে বোঝায় প্রতি সেকেন্ডে কী পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম হচ্ছে, তাহলে অবশ্যই তারে ডিটিটা দ্বারা ভাগ করতে হবে, তারেও ডিটিটা দ্বারা ভাগ করতে হবে, মানে উভয় পাশে আমরা ডিটি দ্বারা ভাগ করে দিছি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটারে বলা হয় ক্ষেত্রীয় দ্রুতি, মানে কী পরিমাণ দ্রুতি কী পরিমাণ ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে অতিক্রম করতেছে। তাহলে হাফ আর 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 গুণ করে আর স্কোয়ার ইন্টু ডিটিটা বাই ডিটি। এই যে দেখো আনসার হবে তাহলে হাফ আর স্কোয়ার ডিটিটা ইন্টু ডিটি। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে প্রতিটি 0.1 কেজি ভরের, এটা এম এর মান, একটি ইস্পাত গোলক একটি সরু দণ্ডের দ্বারা যুক্ত। আচ্ছা, দণ্ডটির দৈর্ঘ্য 0.1 মিটার। ওকে, গোলক দুটি রডের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘূর্ণমান, গোলক দুটির মোট কৌণিক ভরবেগ কত হবে? আচ্ছা, একটা এখানে একটা বল, এখানে একটা বল, এটার ভর হচ্ছে 0.1 কেজি, ওইটাও 0.1 কেজি, তার পুরো ডিস্টেন্সটা হচ্ছে 0.2 মিটার। তাহলে ঠিক মাঝখান দিয়ে যে অক্ষটা যাচ্ছে, আমরা যদি তার হিসাব করি, ঠিক মাঝখান দিয়ে যেহেতু অক্ষটা যাচ্ছে, তাহলে এই জায়গাটাও 0.1, এদিকেরটাও 0.1, তাহলে দুই দিকেরটাই যেহেতু 0.1, তাহলে অক্ষ থেকে প্রত্যেকটা গোলকের দূরত্ব হচ্ছে 0.1। তাহলে চলো প্রত্যেকটা গোলকের জড়তার ভ্রামক বের করি। আমরা জানতাম জড়তার ভ্রামক আই সমান হচ্ছে এম আর স্কোয়ার, তাহলে প্রত্যেকটার ভর হচ্ছে 0.1 কেজি এবং দূরত্ব হচ্ছে 0.1। কেন 0.1 হলো? কারণ একটা গোলক থেকে আরেকটা গোলকের দূরত্ব হচ্ছে 0.2 মিটার, বাট বলতেছে রডের মধ্যবিন্দুগামী অক্ষ, এই যে এটা হচ্ছে মধ্যবিন্দুগামী অক্ষ, তাহলে রডের মধ্যবিন্দু থেকে এক একটা গোলকের দূরত্ব আসবে তার অর্ধেক, তাহলে 0.2 এর অর্ধেক হচ্ছে 0.1, তাহলে এম আর স্কোয়ার 0.1 ইন্টু 0.1 স্কোয়ার, আনসার উইল বি 1 × 10⁻³
কেজি মিটার স্কোয়ার। এটা হচ্ছে জড়তার ভ্রামক। কার জড়তার ভ্রামক? একটা গোলকের। তাহলে দুইটা গোলকের টোটাল জড়তার ভ্রামক আসবে 2 × 10⁻3। এটা হচ্ছে আই এর মান। অপরপক্ষে আমরা কৌণিক ভরবেগ এল সমান জানতাম আই ইন্টু ওমেকা। তাহলে চলো ওমেকাটা বের করে রাখি। ওমেকা বের করার ফর্মুলাটা কি? ওমেকা তো ডিরেক্ট দেয় আছে কৌণিক বেগ, এটা তোমাকে বের করতে হবে না। তাহলে আই এর মান হচ্ছে 2 × 10⁻3 আর ওমেকার মান হচ্ছে 2 পাই রেডিয়ান। তাহলে আনসার হবে 2 × 2 × 3.1416 × 10⁻3 মানে 0.0125 0.0125 যে আনসার হবে সি নাম্বার। আশা করি এতটুকু সবাই বুঝছো। এখন সবাই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। আসলে প্রশ্ন যে অনেক কঠিন হয়েছে তাও না, আবার খুব যে সহজ হয়েছে তা না। সাস্ট আসলে এরকমই প্রশ্ন করে। আমি বলবো যে সাস্টের যে প্রশ্নর পুরো অংশটা আসলেই অনেক সুন্দর ছিল। যদি কেউ বুঝে শুনে পড়ে তাহলে এখানে এটা বলার কোনোই সুযোগ নেই যে প্রশ্ন অনেক কঠিন হয়েছে, এটা না। তবে আমাদের আশেপাশে পুরো অংশটা, আমরা আশেপাশে বলতে বোঝাচ্ছি যে আশেপাশে এত এত কোর্স, এত এত টিচার, এত কিছু, এখন তো আর অভাবই নাই এই অনলাইনের যুগে। আমি এসব নিয়ে একদমই কথা বলতে চাচ্ছি না, বাট কিছু কথা না বললে নাই হয়। এটা হচ্ছে এই যে একটা ভিডিও দেখলেই সব কমন, একটা ভিডিও দেখলে পরেই 20-20, একটা কোর্স করলেই 20-20, ফালতু জিনিস, খুবই ফালতু জিনিস। এসব বাদ দাও, এসব দিয়ে কাজ হবে না। যারা আসলেই অনেক বেশি পড়াশোনা করে, যারা আসলেই একদম প্রথম থেকে সিরিয়াস, যারা অবশ্যই একদম ঘেটে ঘুটে পড়াশোনা করে প্রত্যেকটা চ্যাপ্টার, তাদের দ্বারাই আসলে এইসব প্রশ্ন পারা সম্ভব। আদারওয়াইজ পরীক্ষার হলে কলম কামড়ানো ছাড়া আর ওই মানে পারতেছি না, হঠাৎ করে সময় কীভাবে চলে গেল, প্রশ্ন অনেক কঠিন হয়েছে, এসব অজুহাত দেওয়া ছাড়া উপায় নাই। তোমাকে যদি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়া লাগে, তোমাকে যদি ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়া লাগে, তোমাকে প্রচুর পড়াশোনা করা লাগবে, তোমাকে মেইন বইয়ে প্রচুর সময় দিতে হবে। প্রত্যেকটা অংশ যেটা এইচএসসিতে পড়ানো হয় A+ পাওয়ানোর জন্যে, যেটা স্কিপ করা হয় যে আচ্ছা এটা না পড়লেও চলবে, ওইটাও তোমাকে পড়তে হবে। আদারওয়াইজ ওইখানে ভালো করা কোনোভাবেই সম্ভব না। সো আমি বলবো ভালো করার কোনো শর্টকাট ওয়ে নাই। ভালো করার একটাই উপায়, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। পারি তাও প্র্যাকটিস করতে হবে, ওইটা কঠিন তাও পড়তে হবে, ওইটা পারি না তাও পারতে হবে। কীভাবে পারবা আমি জানি না, কীভাবে পারবা এটা তোমরা ভালো জানো। এটার কোনো কি নাই, অজুহাত দিয়ে লাভ নাই যে এটা অনেক কঠিন, এটা তো অনেক ঘুরাই পেঁচায়। আর হ্যাঁ, ঘুরাই পেঁচায় দেবে এটা স্বাভাবিক, কারণ ওরা চায় না তুমি ভার্সিটিতে চান্স পাও, ওরা চায় না। ওরা আসলে, আমি বারবার একটা কথা বলি, আমাদের ভার্সিটি অথরিটি যেটা করে ওইটা আসলে ওই সব স্মার্ট পোলাপানরি খুঁজে খুঁজে বের করে, যারা ওই অল্প সময়ের মধ্যে ওইগুলা ঠিকঠাক মতো আনসার করতে পারবে। ওদেরকেই তারার দরকার, সবারই তারার দরকার নাই। সো আমি বলবো যে যাদের পরীক্ষা যেমনই হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই তোমাদের পরিশ্রমের মতো করে একটা রেজাল্ট পাও, সবাই অনেক ভালো করো এই প্রত্যাশা করি। আজকে তাহলে এই পর্যন্তই।